প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি ও গাইনোকোলজি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফারজানা রহমান ডালিয়া ১৯৭৭ সালের ডিসেম্বরে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ পাপি আপনাকে। আমরা যেটি বলছিলাম যে গাইনোকোলজি এবং এন্ডোস্কোপিক সার্জারি, তো এন্ডোস্কোপিক সার্জারি সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, যারা সাধারণ আছে অনেকেই জানছে বিভিন্ন মিডিয়ার কল্যাণে। একটু জানতে চাইবো যে গাইনোকোলজির সাথে এই এন্ডোস্কোপিক সার্জারির আসলে সম্পর্ক কতখানি? আচ্ছা, ধন্যবাদ পাপিয়া এই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে হচ্ছে যে এন্ডোস্কোপিক সার্জারিটা মানে গাইনিতে যে 80% যে সার্জারিগুলো রয়েছে তা কিন্তু এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা সম্ভব। আচ্ছা, তাই না? আর এন্ডোস্কোপিক সার্জারিটা হচ্ছে খুব ছোট কিছু ইনসিশন দিয়ে বা ছিদ্রের মাধ্যমে বা বডিতে আমাদের ন্যাচারাল যে ফুটোগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু আমরা সার্জারি করছি ক্যামেরা ঝুঁকিয়ে। তো গাইনিতে আসলে সাধারণত দুটো ভাগে এন্ডোস্কোপিক সার্জারি আমরা করে থাকি, একটা ল্যাপারোস্কোপিক সার্জারি আর একটা হচ্ছে হিস্টেরোস্কোপিক সার্জারি। আচ্ছা, তো এই ল্যাপারোস্কোপিক সার্জারিটা আসলে কিন্তু প্রথমেই কিন্তু উদ্ভাবন হয়েছিল গাইনোকোলজিক্যাল সার্জারি করার জন্যই মাধ্যমেই। কিন্তু আসলে আমরা কিন্তু অনেকটা আগে পিছিয়ে ছিলাম, এখন আবার খুব শুরু হয়েছে আমাদের দেশে ল্যাপারোস্কোপিক সার্জারি। তো এই ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে দুভাবে করা হয়। প্রথমেই হচ্ছে ডায়াগনস্টিক, যে রোগটির কারণ নির্ণয় করার জন্য, এরপরেই হচ্ছে থেরাপিউটিক ট্রিটমেন্ট পারপাসে। তো ডায়াগনস্টিক ভাবে এই যে ইনফার্টিলিটি যে বন্ধত্ব রয়েছে সেই ক্ষেত্রে তার একটা রোগীর টিউবটি খোলা আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু খুব টিউবাল প্যাটেন্সি টেস্টটা করা হয় ল্যাপারোস্কোপির মাধ্যমে। আর এছাড়া হচ্ছে যে যদি আমি থেরাপিউটিক ভাবে যেতে চাই তখন ছোট ছোট অপারেশনগুলো দিয়ে যদি শুরু করি, যে লাইগেশন বলি, সেটা কিন্তু খুব ইজিলি মানে দুটো ফুটার মাধ্যমে কিন্তু একটা দিয়ে ক্যামেরা ঝুঁকিয়ে আরেকটা দুপাশে নিখুঁতভাবে কিন্তু করা সম্ভব, খুব একদমই রোগীকে কষ্ট না দিয়ে। এরপরে রয়েছে যে কতগুলো সিস্ট রয়েছে, ওভারিয়ান সিস্ট রয়েছে, সেই সিস্টগুলো অপারেশন করার ক্ষেত্রে। আর এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট যেগুলো বলে থাকে, এগুলো হলে আসলে ভিতরে এতটা অ্যাডিশন সবকিছু লেগে থাকে, তখন দেখা যায় অনেক সময় বাচ্চা হতে চায় না, ইনফার্টিলিটিতে অনেকে ভোগে। মানে অনেক কজের মধ্যে এটিও একটি কারণ রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপারোস্কোপি করে একেবারে সুন্দরভাবে ভিতরে অ্যাডিশনগুলো যেগুলো লেগে থাকে সুন্দরভাবে হচ্ছে জরায়ু, টিউব, ওভারি সুন্দর নিখুঁতভাবে হচ্ছে রিলেশনশিপটাকে বা ঠিক করে দিলে কিন্তু সুন্দর করে কনসিভ করা সম্ভব। আর এছাড়াও দেখা যায় যে অনেক সময় আমরা বড় বড় যে ফাইব্রয়েড টিউমার আছে মায়োমেক্টমি করতে পারি। এই ল্যাপারোস্কোপির সাহায্যে কিন্তু আমরা একেবারেই যে অপারেশন হচ্ছে হিস্টেরেক্টমি করি, যেটা জরায়ু অপারেশন, সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, আপনি বলছিলেন যে ল্যাপারোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিসও হচ্ছে এবং ট্রিটমেন্ট পারপাস আপনারা ব্যবহার করছেন। তো ট্রিটমেন্টের বেশ কিছু জিনিস কিন্তু আমরা বুঝলাম যে কি করতেছেন। ডায়াগনস্টিক পারপাসে সাধারণত কোন বিষয়গুলোতে ল্যাপারোস্কোপিটাকে আপনারা নিচ্ছেন এবং তার সুবিধাটা কি? ডায়াগনস্টিক ভাবে যদি আমি করতে চাই যে একটা কেউ আসলো যে তার সে কনসিভ করছে না, সে ইনফার্টিলিটিতে ভুগছে, তখন তো প্রথমেই বললাম যে তার টিউব প্যাটেন্সিটা দেখার জন্য করছি। আবার অনেক সময় দেখা যায় যে তার টিউবাল প্যাটেন্সিটা ঠিক আছে, একটা হিস্টোসালফেনজিওগ্রাফি করে এসেছি, তারপরেও সে কনসিভ করছে না। সেই ক্ষেত্রে তখন আমরা হচ্ছে পেটের ভিতরে যখন ক্যামেরাটা ঝুঁকাই তখন কিন্তু পুরো ভিউটা আমরা খুব ভালোভাবেই দেখতে পারি। সেই ক্ষেত্রে তখন বোঝা যায় যে ঢুকিয়ে যে কোথায় প্রবলেমটা হচ্ছে, কেন সে কনসিভ করছে না, কারণ পুরো এরিয়াটা তখন আপনার চোখের সামনে চলে আসছে, ক্যামেরাতে চলে আসছে। আবার অনেক সময় দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা খুব পাওয়া যাচ্ছে কিন্তু আজকাল। তো সেই ক্ষেত্রে কনসিভ করতে সমস্যা হয়, মিনিস্ট্রেশনের সমস্যা হয়, ওভারিগুলো বড় হয়ে যায়। সেগুলো যদি আমরা একটু ল্যাপারোস্কোপি করে একটু ডায়াথার্মির মাধ্যমে যদি একটু কটারি করে দিতে পারি, একটু পাংচার করে দিতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো মিনিস্ট্রেশনটাও ভালোভাবে রেগুলারভাবে হবে। বা কনসিভ করতে ঝামেলা হলে পেশেন্ট কিন্তু সুন্দর করে কনসিভও করে ফেলে। আচ্ছা, একটু সুবিধাগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এই যে ল্যাপারোস্কোপি করছেন আপনারা বা ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্ট দুইটা পারপাসেই ব্যবহার করছেন, সাধারণ সার্জারি থেকে বা ওপেন সার্জারিগুলোর থেকে এই ল্যাপারোস্কোপি সার্জারির অ্যাটলিস্ট গাইনিতে আপনাদের সুবিধাগুলো কিভাবে আপনারা নিচ্ছেন? আচ্ছা,
খুবই সুবিধা আসলে। যেমন আগে বড় মেজর অপারেশনগুলো করতে গেলে যেমন হাসপাতালে 3 থেকে 4 দিন 5 দিনও থাকতে হতে পারতো বা এখনো থাকতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমি ল্যাপারোস্কোপিক সার্জারি করি পেশেন্ট কিন্তু একদিনে হসপিটালে থেকে পরের দিনই কিন্তু সে ফ্রি হয়ে যেতে পারছে। সে তার কর্মস্থলে কম সময়ের মধ্যে সে তার নর্মাল যে ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিসগুলো করতে পারছে, সে কাজে যোগদান করতে পারছে এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনও খুবই কম, পোস্ট অপারেটিভ পেইন যেটা সেটাও খুবই কম, নেই বললে, এবং সুন্দর থাকছে, একেবারে স্কার নাই, 3টা ফুটও খালি যদি প্রয়োজন বোধ করা হয়। এটা কিন্তু একটি খুব বড় একটা বিষয় যে কসমেটিক পারপাস যেটি অনেক সময় এই যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করি যে একটি দাগ রয়ে যাচ্ছে, সেটি কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তারপর সেই ক্ষেত্রে পেশেন্ট খুব দ্রুত বাসে চলে যেতে পারছে এবং তার অতটা কষ্ট হচ্ছে না, সে খুব নরমাল কাজ করতে পারছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, বড় একটি বিষয়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনারা একেবারে দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে এসে ওপেন সার্জারি করেন, সেগুলো আসলে কোন কোন বিষয় বা কখন আসলে এই ল্যাপারোস্কোপিটা আপনারা কন্ট্রাইন্ডিকেশন বা নিতে চাচ্ছেন না? আচ্ছা, আসলে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিতে বলাই হয়ে থাকে যে অনেক সময় যদি কোনো কমপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে আবার সেই ল্যাপারোটমি বা আমাদের খুলে ওপেন করে অপারেশন করতে হবে। যদি দেখা যায় যে কোনোভাবে কোনো একটা ভেসেল ইনজুরি হলো, সব কিছুতে তো আসলে কমপ্লিকেশন রয়েছে অবশ্যই, তখন ল্যাপারোস্কোপি করতে গেলে দেখা যায় যে হয়তো বা কোনো ভেসেল ইনজুরি হলো, সেখান থেকে অনেক ব্লিডিং হচ্ছে, কোনোভাবে ব্লিডিংটাকে আমরা স্টপ করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা ওপেন করতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যতটা ভেবেছিলাম অনেক বড় কোনো টিউমার হয়েছে, সেটাকে কোনোভাবেই সম্ভব না বাইরে থেকে ছোট ফুটা দিয়ে বা নিচ থেকে কেটে বের করা, সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ওপেন করতে হচ্ছে। আবার অনেক সময় কোনো অ্যানেস্থেটিক যদি কমপ্লিকেশন শুরু হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ওপেন করতে হয়ে থাকে, যে ল্যাপারোস্কোপি থেকে আবার আমরা কনভার্ট করে ফেলি যে পেট কেটে সার্জারিটা করার জন্য। তো এই জাতীয় এন্ডোস্কোপি বা ল্যাপারোস্কোপি করার সময় গাইনিতে বিশেষ করে আপনার পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন? আচ্ছা, পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে আসলে আগে বলা হতো যে যত বেশি ওবেজ হচ্ছে ল্যাপারোস্কোপি করা যাবে না, এখন আবার বলা হয় যে ওবেজ পেশেন্টের জন্যই ল্যাপারোস্কোপি, কারণ দরকারটা বেশি, কারণ কাটা ছেঁড়া করলে সেই জায়গাটা হিল হতে সময় লাগে, তার চেয়ে বরং যদি আমরা খুব অল্প ছোট ইনসিশনের মাধ্যমে অপারেশনটা করি সেক্ষেত্রে তার জন্য খুব ভালো। তো তারপরও একটা লিমিটেশন আছে, যদি বেশি ওবেজ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ল্যাপারোটমি করার প্রয়োজন হয়। তারপর অনেক সময় হচ্ছে হার্ট ডিজিজ যদি থাকে সেই ক্ষেত্রে অ্যানেস্থেটিক একটা হ্যাজার্ড হওয়ার চান্স থাকে। আবার যদি বেশি অপারেশন থাকে, অনেক সময় 4টা সিজার হয়েছে আগে, এই ধরনের যদি হয়ে থাকে 3টা সিজার 4টা সিজার, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা সাজেস্ট করি না, কারণ ভিতরে অনেক লাগানো থাকবে যে ল্যাপারোস্কোপিটা করার জন্য। কারণ এখন তো ল্যাপারোস্কোপি বা এই যে মিডিয়ার কল্যাণে অনেকেই কিন্তু খুব কনসিয়াস হয়ে গেছে এবং আমাদের যারা সাধারণ রোগী আছেন তারা কিন্তু অনেকেই প্রথমেই এসে বলে যে আমার কি ল্যাপারোস্কোপি করা হবে কিনা। তো সেক্ষেত্রে যদি করা না হয় ওইটা তখন কিভাবে আপনারা কাউন্সেলিং করেন বা রোগীকে কিভাবে বোঝান? সেই ক্ষেত্রে অবশ্যই আমরা রোগীকে বুঝিয়ে দিই যে কি কারণে তার হচ্ছে না, যে আপনার আসলে ওজনটা অতিরিক্ত মাত্রায় বেশি, সেই ক্ষেত্রে করলে আপনার জন্য কোনো সমস্যা হতে পারে। যদি হার্টের প্রবলেম থাকে বলে দিই যে আপনাকে যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অন্য কোনো সার্জারি ওপেন সার্জারি যদি করতে যাই সেখানে আমরা যে পিঠে আমরা যেটা সুই দিয়ে যেটা স্পাইনাল বলি সেভাবে অবশ করি, শুধুমাত্র সেটা অবশ করে করি, কিন্তু আপনার হার্ট ডিজিজ আছে পুরোটা যদি আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিই আপনার প্রবলেম হতে পারে, এভাবে পুরোটা আমরা বুঝিয়ে দেন। আচ্ছা, আর এই সুবিধাগুলো যেটি আপনি বলছিলেন যে এন্ডোস্কোপি বা ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা গাইনিতে, সেগুলো কি সব যারা আপনারা গাইনিতে প্র্যাকটিস করছেন সবার কাছে কি পাবেন কিনা? আমাদের সাধারণ যারা রোগী রয়েছেন, আসলে হয়েছে ল্যাপারোস্কোপিটা আসলে আমাদের দেশে শুরু হয়েছিল অনেক আগে থেকে, কিন্তু চর্চাটা অতটা ছিল না বলে, তো এখন কিন্তু অনেক বিপুল উদ্যমে কিন্তু অনেকে ল্যাপারোস্কোপি করছে, সেরকম ভাবে স্কিলড হয়েছে। হ্যাঁ, কারণ আসলে ল্যাপারোস্কোপি করতে গেলে একটা টিমের প্রয়োজন হয়, এটা অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ ল্যাপারোস্কোপির। যেমন যে কোনো সার্জারি হচ্ছে একজন স্কিল পারসন হলে একজন আরেকজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে করা সম্ভব, কিন্তু ল্যাপারোস্কোপি কিন্তু করতে হলে একদম স্কিল একটা টিমের প্রয়োজন হয়, মানে টোটাল টিমটাকে স্কিলড হতে হবে। সেটা একটা পুরো টিম ছাড়া আসলে ল্যাপারোস্কোপি করা সেভাবে সম্ভব হয় না। তারপরেও কিন্তু এখন হচ্ছে, আমাদের দেশে কিন্তু অনেক ল্যাপারোস্কোপি হচ্ছে এবং আশা করি যারা যাচ্ছেন অদূর ভবিষ্যতে একেবারে সবার হাতে সহজলভ্য হয়ে যাবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম এই বিষয়টি নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ পাপিয়া, সেই সাথে এনটিভির যারা আছে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গাইনোকোলজিতে ল্যাপারোস্কোপি বা এন্ডোস্কোপিক সার্জারির কি ভূমিকা রয়েছে, উপকারিতা রয়েছে, এই বিষয়টি নিয়ে অনেক ধরনের তথ্য, অনেক ধরনের পরামর্শ আমরা শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো শোল্ডারের একটা মুভমেন্ট। শোল্ডারের এই মুভমেন্টটা আমরা দেখাবো হচ্ছে ট্রাইসেটের মাধ্যমে। এর আগে আমরা দেখেছিলাম সুপার সেট, আমরা ট্রাইসেট করছি। রিজনটা হচ্ছে এই, কারণ শোল্ডারের মুভমেন্টগুলো সুপার সেট মারা হচ্ছে, আপনার যে ট্রাইসেট করে মারেন তাহলে বেশি কাজ হয়।
আর বেসিক্যালি আপনি যদি ইন্ডিভিজুয়ালি মারেন ইয়ার এক্সারসাইজগুলো, শোল্ডারের মুভমেন্টগুলো, তাহলে আসলে কাজ হয়, কিন্তু যেটা হয় কি আপনার প্রোগ্রামটা অনেক হয়ে যায়, লেন্দি হয়ে যায়, এবং শোল্ডারে অনেক সময় দেখা যায় যে ইগোয়েস্টিক মেন্টালিটির জন্য শোল্ডারে ইঞ্জুরিটা বেশি হয়। ইঞ্জুরি যাতে না হয় এবং শোল্ডারে যাতে ম্যাসিভনেস এবং কাজটা খুব ভালোভাবে আসে, এই জন্য আমরা বলি যে শোল্ডার মাসলটা কয়েকদিন পর আপনি ট্রাইসেটের মাধ্যমে করেন। ট্রাইসেটের মাধ্যমে করলে যে জিনিসটা হয়, আপনার শোল্ডার মাসলটা অবভিয়াসলি অবস্থায় চলে যায়, ফ্যাটিক অবস্থায় চলে যায়, ডেভেলপমেন্টে হয়, এবং সেই পরিমাণ হেভি ওয়েট আপনাকে করতে হয় না, নিতে হয় না, কিন্তু আপনি ভিজিবল চেঞ্জটা একই হারে আপনি পাবেন, প্লাস আপনার টাইমটাও অনেক লাগবে, কম লাগবে। তবে ট্রাইসেট মারার জন্য যে জিনিসটা প্রথমে করবেন, আপনি এক্সারসাইজগুলো আগে ইন্ডিভিজুয়ালি করবেন, করার পরে ফর্মটাকে ঠিক করে নেবেন। ফর্মটা যদি ঠিক থাকে তবেই আপনি ট্রাইসেটে এতে আসবেন, আগে কিন্তু আসবেন না। এখন দেখেন যে শোল্ডারের ট্রাইসেটটা কীভাবে আমরা মারব। ওকে, প্রথমে আপনি মারবেন হচ্ছে ডাম্বল প্রেস। ওকে, আমরা এর আগে যেটা মেরেছিলাম মিলিটারি প্রেস, সেটারই একটা ভেরিয়েশন। রিজনটা হচ্ছে মিলিটারি প্রেস অনেক সময় আপনার ইঞ্জুরি হয়, এটাতে ইঞ্জুরি হওয়ার কোনো চান্স নেই, আপনি ইজিলি এক্সারসাইজটা করতে পারবেন। ইয়েস, যখনই এই এক্সারসাইজটা শেষ হবে, ধরুন 12 থেকে 15 রিপিটেশন যখন আপনার শেষ হবে, তখনই আপনি এটা রেখে দেবেন, প্রেসটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে ল্যাটারাল মুভমেন্টে, ট্রেডিশনাল যেটা আমরা বলবো হচ্ছে সাইড ল্যাটারাল রেজ। ওকে, গো। ইয়েস, অলওয়েজ জিনিসটা কন্ট্রোল করবে, মোশনে করবে। অনেকে দেখা যায় যে রকিং মোশনে করে, রকিং মোশনে করতে গেলে যে জিনিসটা হবে, আপনার লোয়ার ব্যাকে একটা ইঞ্জুরি হবে, শোল্ডার মাসেলে খুব একটা হবে না, কাজ হবে না। যখনই আপনার ল্যাটারাল রেসটা শেষ হয়ে যাবে, তখনই আপনি চলে যাবেন জন্য শ্রাগের জন্য। শ্রাগের যে জিনিসটা হবে, আপনার শোল্ডার এবং ডেলস মাসেল একই সাথে আপনার কাজ করবে। ওকে, গো। ইয়েস, অনেক সময় শ্রাগ করার সময় অনেকে দেখা যায় যে শোল্ডারের মাসলটা অথবা রোটেটার কাপটা সে রোটেট করে অথবা মুভমেন্ট করে অথবা রোটেশন করে, এই ধরনের কোনো আপনি করবেন না, মুভমেন্ট আপনি করবেন না। করলে পরে যে কোনো মুহূর্তে আপনার রোটেটার কাপে একটা ইঞ্জুরি হওয়ারই থাকবে, চান্স থাকবে। ওকে, রাখেন। ওকে, এই 3টা এক্সারসাইজ মিলে হচ্ছে একটা সেট, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইসেট। এটাতে যে জিনিসটা হবে, যখনই আপনি ডাম্বল প্রেসটা মারছেন, তখন আপনার শোল্ডারের ম্যাসিভনেসটা বাড়ছে, মাস্কুলারিটি বাড়ছে। যখন আপনি রেসটা করছেন, তখন যে জিনিসটা হচ্ছে আপনার শেপিংটা হচ্ছে ভালোভাবে। এরপর যখন আপনি শ্রাগটা মারছেন, তখন আপনার শোল্ডারের যে হর্নসগুলো, সাইডের যে ভিজিবিলিটিটা, সেই ভিজিবিলিটিটা হচ্ছে। তার মানে কি, একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি 3টার রেজাল্ট একই সাথে পাচ্ছেন, এবং টাইমও আপনার লাগছে খুব কম, এবং বেশি ওয়েট আপনাকে করতে হবে না, নিতে হবে না। অল্প ওয়েটের মাধ্যমে আপনি ভিজিবল চেঞ্জটা পেয়ে যাবেন। তবে শোল্ডার মাসেলের যে জিনিসটা, যে কোনো এক্সারসাইজ করতে নিলে কিন্তু শোল্ডারের সেকেন্ডারি মাসেল হিসাবে এই জিনিসটা আপনার একটু লাগে, প্রেশার পড়ে। যে কারণে আপনার শোল্ডারের কোনো মুভমেন্ট আপনার 5 থেকে 6 সেটে কখনোই যাবেন না, 3 সেটে ইনাফ। যদি মনে করেন যে কোনো কারণে আপনার শোল্ডার মাসেলটা একটু ল্যাগিং অবস্থায় আছে, তাহলে আপনি 5 সেট মারতে পারেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম, 5 সেটের বেশি কখনোই আপনি যাবেন না। প্রিয় দর্শক, ডিমের উপকারিতা এবং পুষ্টি গুণাগুণ নিয়ে চলুন শোনা যাক একজন পুষ্টিবিদের পরামর্শ। সকালের নাস্তায় একটি ডিম না হলে যেন আমাদের চলেই না, এবং ডিম অতি পুষ্টিকর একটি খাবার। সারা বিশ্বে ডিমের প্রয়োজনীয়তা সকলেই অনুভব করেন। ডিমের প্রয়োজনীয়তা এই কারণেই, ডিমে রয়েছে উচ্চ মাত্রার কলিন, যা আমাদের মস্তিষ্কের সাথে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং দেহের মস্তিষ্কের সুরক্ষা করে থাকে। অনেকেই ডিম থেকে মুখ ফিরিয়ে নেন এই ভেবে যে ডিম খেলে মুটিয়ে যাবেন। আসলে কিন্তু তা নয়। আমি বলবো প্রতিদিনই একটি ডিম খাবেন। এই কারণে যে ডিমের যে পর্যাপ্ত পরিমাণে অ্যালবুমিন রয়েছে, এই প্রোটিন শুধুমাত্র ডিম থেকেই পাওয়া সম্ভব। আর কোনো খাবারই কিন্তু অ্যালবুমিনের অভাব পূরণ করবে না। অনেক রোগ আছে, বর্তমানে খুবই পরিচিত হলো ক্যান্সার। এই ধরনের ক্যান্সার প্রতিরোধের জন্য ডিমের অ্যালবুমিনের কোনো জুড়ি নেই, এবং ক্যান্সারের কারণে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অনেক সময় পানি চলে আসে। অ্যালবুমিন লস হওয়ার কারণেই কিন্তু এই পানি আসে। সে কারণেই আমরা ডিম থেকে এই অ্যালবুমিনের ঘাটতি পূরণ করতে পারি। যাদের নখের সুস্থতা কম এবং চুল পড়ে যায়, তাদের জন্য রয়েছে ডিমের সালফার। ডিমের সালফার গ্রহণে একমাত্র চুলের সঠিক পরিচর্যা এবং নখের সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। যাদের শরীরে রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি এর ঘাটতি, তারা কিন্তু একটি ডিম খেয়ে প্রতিদিন এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা পূরণ করতে পারেন। এবং ডিমের যে ক্যালসিয়াম ভিটামিন ডি রয়েছে, এটি আমাদের শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। মানব দেহের শরীরের হাড়ের গঠন এবং দাঁতের সুস্থতার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডির জুড়ি নেই। ডিম এমন একটি খাবার যা আমাদের শরীরে সম্পূর্ণভাবে ডাইজেস্ট হয় এবং আমাদের শরীরকে অনেক ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করতে তখন সে সহায়তা করে। ডিম খাবার পরে একজন মানুষ 3 ঘন্টা কোনো কিছু না খেয়েও থাকতে পারেন, কারণ ডিম সেরকমই পরিপূর্ণ একটি
আদর্শ খাবার, যাতে রয়েছে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যাট। ডিমের ফ্যাট নিয়েই অনেকে সবচাইতে বেশি ভয় থাকেন, কিন্তু সব ফ্যাটই কিন্তু খারাপ না। ডিমের ফ্যাট, যে যতটুকু ফ্যাট আছে তা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী ফ্যাট, এবং এটি আমাদের কোলেস্টেরল লেভেলকে লোয়ার হতে সাহায্য করে। কখনোই এই কোলেস্টেরল আমাদের হার্টের জন্য ক্ষতিকর কোনো কিছু নয়, যদি না আমরা অন্য কোনো বাজে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ না করে থাকি। তাহলে ডিমের ফ্যাট আমাদের জন্য সবসময় একটি কার্যকরী উপাদান। অনেকেই মনে করে থাকেন যে যারা হার্টের রোগী তাদের জন্য ডিম খাওয়াই যাবে না, তারা শুধুমাত্র ডিমের সাদা অংশটুকু খান। ডিমের সাদা অংশটুকু এবং ডিমের কুসুম মিলে রয়েছে ডিমের মধ্যে মোটামুটি 7 গ্রাম মতো প্রোটিন। তো এতটুকু প্রোটিন থেকে যদি আমরা কুসুমটুকু বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র 4 গ্রাম প্রোটিন পাবো। তো আমি মনে করি যে পুরো একটি ডিম খেয়ে আমাদের 7 গ্রাম প্রোটিন শরীরে নেওয়াই উপযুক্ত। এই 7 গ্রাম প্রোটিনই শরীরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে সঠিকভাবে কাজকর্ম করার জন্য। এবং ডিমে রয়েছে যেই ধরনের ভিটামিন B12, ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করে থাকে। ভিটামিন এর জন্য আমরা ডিমের কুসুমটি কখনোই ফেলে দিব না, ভিটামিন এর জন্যই আমরা কুসুমটিকে খাবো। এবং এই ভিটামিন এর তৈরি করার জন্য যে ক্যারোটিনয়েড রয়েছে, সেটি হলো লাটিন নামে একটি ক্যারোটিনয়েড রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তিকে অনেক বেশি ভালো রাখে। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। ঠোঁট ফাটা প্রতিরোধ করতে ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপ জেল ব্যবহার করুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। শুরুটা হয় হচ্ছে গিয়ে নিকোটিন বা সিগারেট। সাধারণত দেখা যায় যে কোনো মাদকেরই গেটওয়ে বা দরজাটা হচ্ছে গিয়ে নিকোটিন বা সিগারেট। প্রথম লজ্জাটা ভেঙে যায় সিগারেট খেয়ে। এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের পরিবেশে, যেমন বন্ধুরা বললো চলো, বা রেজাল্টটা ঠিক আশানুরূপ হচ্ছে না, বা কোনো কারণে হয়তো পারিবারিক অশান্তি, সহিংসতা আছে, অথবা কোনো কারণ যদি মন খারাপ থাকে, হতাশ থাকে, হয়তো রিলেশনশিপ প্রবলেম, এই ক্ষেত্রে আসলে অনেক তরুণ তখন উৎসাহী হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।